কচু ও কায়ার জানায় নেশায় থাকলে ভয় বলে কিচ্ছু থাকে না। যাই হোক, সেদিন রাতে তারা যখন কৃষ্ণই নদী পার করে বাংলামোড়া ঘাটের দিকে আসে, ঠিক তখনই কায়ার ছবি তুলতে চাইলে কচু বাধ্য হয়ে ছবি তুলতে থাকে। ঠিক সেই সময় তাদের মনে হয় তাদের সাথে কেউ যেন আছে। তার সাথে গোলাপ ফুলের গন্ধ বেরোতে থাকে, কিন্তু আশেপাশে কোনো গোলাপ ফুল ছিল না। তবে অন্ধকারের মধ্যে এক নারী অবয়ব দেখা যাচ্ছিল, যেটা দেখে দুজনেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরলে তারা দেখে মোহিতের লাশ সেখানে পড়েছিল, আর তারাই রতন পালিকে খবর দিয়েছিল মোহিতের মৃত্যুর ব্যাপারে। সবাই মিলে কায়ার ও কচুকে পুলিশকে সত্যি কথা বললেও তারা রাজি হয় না, কারণ কেউ বিশ্বাস করবে না। তবে তাদের গল্পের ফাঁকে জানা যায় যক্ষিণী শিকার করার আগে সম্ভোগ করে এবং প্রদীপ জ্বালিয়ে কিছু মন্ত্র বলে। তারপর পুরুষদের হাট বাইরে বের করে নেয়। তাদের খাওয়া দাওয়া শেষ হলে তারা ঠিক করে পরের দিন খবর নেবে লেখকবাবু যে যক্ষিণীর বই লিখেছিল তা কোন পাবলিশার্স থেকে পাবলিশ করা হয়েছিল। পরের দিন গ্রেভিয়ার্ড কুটিতে যুগ, অভিমন্যু, কচু ও কায়ার গল্প করতে বসেছিল, আর কচু ফেসবুক ঘাঁটছিল, বরচাষিনীর প্রোফাইল চেক করছিল। ঠিক এমন সময় ভুল করে ফোনে চাপ পড়ে গ্যালারি ওপেন হয়ে যায়, যেটা দেখে কচু আর কায়ার বুঝতে পারে সেদিন রাতে কিছু ভিডিও ফুটেজ উঠে আসে, যেখানে তারা দেখতে পায় ভিডিওর মধ্যে এক মহিলা অন্ধকারে নদীর কিনারায় বসে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ করছে। তারা ভাবল হয়তো যক্ষিণী মোহিতকে হত্যা করেছে, তাই তারা ঠিক করে ফোন নিয়ে চলে যাবে পুলিশের কাছে। কচু আর কায়ার পুলিশ স্টেশনে চলে যায়, আর অভিমন্যু আর যুগ বেরিয়ে পড়ে যুগের বাবা তথা লেখকবাবুর লেখা বই কোন পাবলিশার্স থেকে পাবলিশ হয়েছিল তার খোঁজ করতে। সোর্স নিয়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে, কিন্তু তারা এক্স্যাক্টলি কোনো খবর পায় না। এদিকে আবার আমোদিতা ফোন নিয়ে বেরিয়ে পড়ে যুগের ফটো তুলবে বলে, যাতে আমোদিতা ও রজনী যুগের ওপর জাদুটোনা করতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমোদিতা চলে আসে গ্রেভিয়ার্ড করতে, এবং সেখানে তার সাথে যুগেরও দেখা হয়ে যায়। সেই সময় বিভিন্ন রকম কথোপকথনের মধ্যে দিয়ে সে যুগের একটা ফটো তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। যুগ ও অভিমন্যু পাবলিশার্সের খোঁজ করতে করতে একটা ভাঙাচোরা বইয়ের দোকানে আসে, এবং বিভিন্ন রকম কথোপকথনের মধ্যে তারা জানতে পারে বহু বছর আগে এক পাবলিশার্স ছিল, এখন আর তার বই চলে না, তাই সেও ব্যবসা বন্ধ করে দিয়েছে। যুগ ও অভিমন্যু সেই খবর নিয়ে ওই পাবলিশার্সের কাছে পৌঁছয়। সেখানে গিয়ে যুগ ও অভিমন্যু দরজায় টোকা দিলে তৎক্ষণাৎ কেউ দরজা খুলছিল না। অনেকক্ষণ পরে এক বৃদ্ধ দরজা খুলল। যুগ ও অভিমন্যু নিজেদের পরিচয় দিলে বৃদ্ধের চোখে মুখে যেন ভয় স্পষ্ট দেখতে পাওয়া গেল। বৃদ্ধ জানায় সেদিন রাতে যেদিন লেখকবাবু মারা গিয়েছিলেন, সেই দিন রাতে মৃত্যুর আগে যখন লেখকবাবু যক্ষিণীর প্রথম পর্ব শোনাচ্ছিলেন, ঠিক তখন আমি এক নারী কণ্ঠ শুনতে পাই, আমি যক্ষিণী, তোর মৃত্যু। এত তীক্ষ্ণ সেই শব্দ যে কারণে ওই বৃদ্ধের কান সেদিন খারাপ হয়ে যায়, আর ঠিক সেই দিন থেকে আজ পর্যন্ত সে কানে ঠিক করে শুনতে পায় না। বৃদ্ধ জানায় লেখকবাবু ও যক্ষিণী নাকি একসাথে গ্রেভিয়ার্ড কোঠিতেই থাকত। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় গ্রামের পুরুষদের হত্যা করছিল, কিন্তু লেখকবাবুকে যক্ষিণী কিচ্ছু করেনি। বৃদ্ধ আরও জানায় লেখকবাবু নাকি বলতো যক্ষিণী ছিল দেবী, শুধু অভিশাপের কারণে সে ডাইনি হয়ে গিয়েছিল, কিন্তু সেই অভিশাপ কি ছিল তা লেখকবাবু কখনো জানায়নি। তার আগেই লেখকবাবুর মৃত্যু হয়ে যায়। তবে বৃদ্ধ কথায় কথায় জানায় লেখকবাবুর সমস্ত লেখা এখনও গ্রেভিয়ার্ড কোঠিতেই আছে, তা এখনও পাবলিশ হয়নি। আর সেই রকম কোনো খবর না পাওয়ায় যুগ আর অভিমন্যু সেখান থেকে ফিরে আসে। এদিকে আবার কায়ার আর কচু বাসে করে মেতনিপা থানায় যাচ্ছিল। সেই সময় নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করেই কচুর ফোন পড়ে যায় বাসে বসে থাকা এক মৎস্যজীবীর মাছের জলের মধ্যে। কচুর সেখান থেকে ফোন বের করতে গেলেই এক মহিলা কণ্ঠ ভেসে আসে, যার মুখ অব্দি আঁচল দিয়ে ঢাকা ছিল, তাই তারা ওই মহিলাকে দেখতে পাচ্ছিল না। তবে সেই মহিলা হলো মৎস্যজীবী। যাই হোক, মহিলাকে বলে মাছের জল থেকে ফোনটা বের করে নেয় কচু। এর কিছুক্ষণ পরেই বাস থেমে যায় এবং কায়ার আর কচু ঢুকে যায় থানার মধ্যে।
বরচাষিনীকে কায়ার ফোন দেখিয়ে গত রাতের ঘটনার ভিডিও দেখাতে গেলে ফোন চালু হচ্ছিল না, কারণ হয়তো ফোনটা মাছের জলের মধ্যে পড়ে গিয়েছিল। তাই বরচাষিনী থেকে শুরু করে চার্লি প্রত্যেকেই তাদের ওপরে রেগে যায় এবং থানা থেকে তাদের বের করে দেয়। কিছুক্ষণ পর কায়ার ও কচু থানা থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর কথায় কথায় জানা যায় বিন্দুর বাবাও নাকি যক্ষিণীর হাতেই মারা গিয়েছে। কেন যক্ষিণী বিন্দুর বাবাকে মারলেও তা আজও জানা যায়নি। এদিকে আবার আমোদিতা বাড়ি ফিরে এসেই রজনীর কাছে বকা খেতে থাকে, কারণ এবারেও সে যুগের ভালো কোনো ফটো তুলতে পারেনি, তাই আবারও তাকে ফটো তুলে আনতে বলে। কিন্তু যুগ কোঠিতে নেই বলে আমোদিতা সেই সময় আর কোথাও গেল না। কচু আর কায়ার যখন গ্রেভিয়ার্ড কোঠিতে এসে পৌঁছয় তখন তারা ওপরের ঘর থেকে টাইপরাইটারের শব্দ শুনতে পায়। কাছে গিয়ে দেখে টাইপরাইটার পুনরায় নিজের মতো করেই টাইপ হয়ে চলেছে। কায়ার টাইপরাইটারে হাত দিলে টাইপরাইটারে টাইপ হওয়া বন্ধ হয়ে যায়। সেদিন রাতে রতন পালি মদ্যপান করে কৃষ্ণই নদীর পাড়ে চলে যায় এবং সে নিজের পুত্রের মৃত্যুর জন্য যক্ষিণীকে দায়ী করতে থাকে এবং যক্ষিণীকে উস্কাতে থাকে। সে বলতে থাকে, শরীরে যখন এতই তৃষ্ণা তখন আয় না, আমার উষ্ণতা কমিয়ে যা, প্রতিদিন নতুন নতুন পুরুষের সাথে সহবাস না করে আমার সাথে কর, আমি তোর যৌবনের জ্বালা একেবারের জন্য নিভিয়ে দেব। এইরকম বহুক্ষণ ধরে যক্ষিণীকে ডাকতে থাকলে একসময় গোলাপের গন্ধ ভেসে আসে এবং এক নারী কণ্ঠ ভেসে আসে, আয় আমার তৃষ্ণা বুঝিয়ে দিয়ে যা। রতনবালি জিজ্ঞাসু চোখে তাকালে মহিলাটি জানায়, আমি যক্ষিণী, তোর মৃত্যু। কিন্তু রতনপালি ভয় পায় না। যক্ষিণীর রূপ দেখে সে মোহিত হয়ে যায়, আর তার সাথে তার পুত্রের মৃত্যু শোকে রাগান্বিত হওয়ায় তার মনের মধ্যে যক্ষিণীর যৌবনের জ্বালা মেটানোর ইচ্ছে আরও বেড়ে যায়। রতনপালি ধীরে ধীরে যক্ষিণীর দিকে এগোতে গেলে পিছন থেকে তার কাঁধে কেউ যেন হাত দেয়। সে আর কেউ নয়, তার পুরনো ভৃত্য হরি। হরি প্রশ্ন করলে রতনপালি যক্ষিণীর দিকে ইশারা করতে গেলে সে সেখানে আর কিচ্ছুই দেখতে পায় না। রতনপালি কিছু একটা বলতে গেলে হরি তাকে জোরপূর্বক বাড়িতে টেনে নিয়ে চলে যায়। এদিকে যুগ আর অভিমন্যু রাত করে বাড়ি ফেরে। অপরদিকে থানায় চার্লি ও বরচাষিনী মার্ডার কেস নিয়ে আলোচনা করতে থাকে। আবার আমোদিতাও খাবার নিয়ে গ্রেভিয়ার্ড কোঠিতে চলে আসে যুগের ফটো তোলার জন্য। আমোদিতা যুগের ঘরে গিয়ে দেখতে পায় যুগ খালি গায়ে বিছানায় শুয়ে আছে। এই সুযোগে আমোদিতা ফোনে তার ফটো তুলে নেয়, কিন্তু যুগের খালি গা দেখে আমোদিতার মন যেন ছলাৎ করে ওঠে। সে আপন মনেই যুগের বুকের উপর আঁকিবুকি কাটতে থাকে। ঘুমের ঘোরে যুগ যেন ঘরমাক্ত হয়ে যায়। আমোদিতার হাত ধরতেই যুগের হাত যেন আগুনের গোলার মতো উষ্ণ হয়ে যায়, যার জন্য আমোদিতা চিৎকার করে ওঠে। একই সঙ্গে যুগও চিৎকার করে ওঠে। অভিমন্যু বাইরে বেরিয়ে এসে যুগের কাছে এলে যুগ বলতে যায়, আবার সে ওই মেয়েটার সাথে। কথা শেষ করার আগেই আমোদিতাকে দেখে সে থেমে যায়। আমোদিতা কোনো কথা না বলে খাবার দিয়ে বাইরে চলে যায়। আমোদিতা বাড়ি ফিরলে রজনীর সাথে তন্ত্র সাধনা করতে বসে পড়ে। এদিকে আবার বিন্দু ঘরের কাজ করছিল তার মায়ের সাথে। ঘর পরিষ্কার করতে গিয়ে বহু পুরনো কিছু কাগজ তার হাতে লাগে, যে কাগজ দেখে বিন্দুর কপালে ঘাম ঝরতে থাকে, যার উপরে লেখা ছিল যক্ষিণী, এক ডাইনি। বিন্দুর হাতে কিসের কাগজ লাগলো? আমোদিতা কি পারবে যুগকে বশীকরণ করতে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।